যে ভাষায় ভারতকে আক্রমণ করছে এবং আমেরিকায় গণতান্ত্রিকভাবে নির্বাচিত রাষ্ট্রপতির জয়কে নিয়েও যেভাবে কিছুদিন ধরেই কটাক্ষ করছে, সব মিলিয়ে বোঝা যাচ্ছে যে পাকিস্তানপন্থী যারা একাত্তরে যারা পাকিস্তানকে সাপোর্ট করেছিল, যাদের জন্যই ৩০ লক্ষ বাঙালি শহীদ হয়েছে ও যাদের জন্যই কয়েক হাজার ভারতীয় সেনা প্রাণ দিয়েছে, সেই লোকেরা কোটা আন্দোলন, ছাত্র আন্দোলনের নামে পিছনের দরজা দিয়ে অবৈধভাবে দেশ চালাচ্ছে। এটা অন্য কিছু না, এটা জঙ্গিবাদ, মৌলবাদের একটা প্রয়াস মাত্র। আমি রাম জন্মভূমি অর্থাৎ রাম মন্দির নির্মাণের ক্ষেত্রে যিনি প্রধান সাক্ষী ছিলেন, আচার্যা রামভদ্রাচার্যজি, তিনি দুদিন আগে বলেছেন এরা সোজা কথায় শোনে না, এদেরকে ব্যবস্থা নিতে গেলে হিট করতে হবে, স্ট্রাইক করতে হবে। এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন। মৌলবাদ, জঙ্গিবাদ এবং পাকিস্তানের রাজাকারদের নাতি, এদেরকে, এই জিহাদি শক্তিকে যদি ধ্বংস করতে হয় তাহলে এরা যে ভাষায় কথা বললে সন্তুষ্ট হয় সে ভাষায় উত্তর দিতে হবে। এটা আমাদের সকলের দাবি এবং আমাদের আশা যে ১.৫ বছর ধরে পাকিস্তানের অত্যাচার সহ্য করার পরে ভারতীয় সেনারা ভারতবর্ষের নেতৃত্বে এক স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ তৈরি করেছিল। পাকিস্তানরা পরাজিত হয়েছিল। পাকিস্তানের সেনাধ্যক্ষ নিজামী আত্মসমর্পণ করেছিল ভারতীয় সেনা, ভারত সরকারের কাছে। একইভাবে কিছুদিন সময় আরো লাগবে, ব্যবস্থা নিশ্চিত হবে, এটা আমরা আশাবাদী। আর বৈধ প্রধানমন্ত্রী হাসিনা ওয়াজেদ, তিনি বৈধভাবেই বাংলাদেশের দায়িত্ব নিয়ে নেবেন। গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সংবিধান, সকলের অধিকার, যা বঙ্গবন্ধু শেখ মুজিব যে রাস্তা দেখিয়েছিলেন, সেই রাস্তাতেই ভবিষ্যতের বাংলাদেশ এগোবে। শুভেন্দু অধিকারী গতকালকে বক্তব্যটা রেখেছিলেন, যে কথাগুলো আপনারা শুনলেন, যে কথাগুলো বললেন শুভেন্দু অধিকারী, বাংলাদেশকে এখন হিট করতে হবে এবং স্ট্রাইক করতে হবে, সার্জিক্যাল স্ট্রাইক। আপনারা জানেন পাকিস্তানে করা হয়েছিল ২০১৭ সালে, পাকিস্তানে কিন্তু সার্জিক্যাল স্ট্রাইক করা হয়েছিল। কিন্তু সেই কথাটা কিন্তু আমাদের মনে আসে যখনই আমরা স্ট্রাইক কথাটা শুনি। যখন ভারত থেকে পাকিস্তানকে সার্জিক্যাল স্ট্রাইক করা হয়, পাকিস্তানের কিন্তু অনেক সেনা সৈন্যদের বা অনেক মানুষের ক্ষতি করে দেওয়া হয়েছে, মেরে দেওয়া হয়েছে। কারণ ভারতের ক্ষতি করতে চেয়েছিল তারা, পাকিস্তান ভারতের ক্ষতি করতে চেয়েছিল এবং আমাদের সেনা জওয়ানদের উপরে হামলা করেছিল সেই সময়। যাই হোক, ওইসব ছেড়ে দিয়ে এখন বাংলাদেশ নিয়ে কথা বলি। প্রিয় দর্শক, আমি নয়ন রায়, আপনারা দেখছেন ডিজিটাল টিভি। দর্শক, আজকে যেটা আমি বলবো, বাংলাদেশ যেভাবে চলছে, বাংলাদেশের যেভাবে উস্কানিমূলক বক্তব্য তারা দিয়ে থাকেন, বাংলাদেশের এই জেহাদি সরকার এবং উগ্রপন্থী সরকার, জামাতি সরকার যারা আছেন, তারা যেভাবে ভারতকে টার্গেট করে কথা বলেন, তাদেরকে এই বাংলাদেশকে একটা উচিত শিক্ষা দেওয়া উচিত। কিন্তু ভারতবর্ষের মানুষ কিন্তু এতটা উগ্রত না, ভারতবর্ষের মানুষ আমরা কিন্তু এতটা উগ্রতা না বা উগ্রতা আমরা দেখাই না। ঠিক আছে, ভারতবর্ষের মানুষ শান্তিপ্রিয় মানুষ, তাদেরকে তোমরা যদি চটিয়ে দাও এবং যেভাবে বাংলাদেশ থেকে চটানোর চেষ্টা করা হচ্ছে, ভারত এইবার বাংলাদেশের উপরে অ্যাকশন নেওয়া উচিত এবং সার্জিক্যাল স্ট্রাইক করা উচিত। শুভেন্দু অধিকারী যেটা বললেন, তার সঙ্গে যেটা বললেন, কোটা আন্দোলনের নামে ছাত্র আন্দোলন হয়, সেই ছাত্র আন্দোলন করতে গিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশ ছাড়তে বাধ্য করা হয়। বর্তমানে যারা সরকার চালাচ্ছেন, উপদেষ্টা প্রধান আছেন, তারা অবৈধভাবে সরকার চালাচ্ছেন। শেখ হাসিনাই বৈধ প্রধানমন্ত্রী, শেখ হাসিনাই বাংলাদেশের হাল ধরবে।
শেখ মুজিবুর রহমান যেভাবে বাংলাদেশটাকে হাল ধরেছিল, যেভাবে বাংলাদেশটাকে স্বাধীন করেছিল, বাংলাদেশের জনগণের, বাংলাদেশের সাধারণ মানুষের উপকারের জন্য যা কিছু করার দরকার ছিল, শেখ মুজিবুর যেভাবে পথ দেখিয়েছিল, সেইভাবে সেই পথ দেখানোতেই মুজিব কন্যা শেখ হাসিনা আবার বাংলাদেশের হাল ধরতে চলেছে। দর্শক, এটা শুভেন্দু অধিকারী এই যে কথাগুলো বলছেন, আপনারা জানেন বাংলাদেশে ভোট নিয়ে একটা তোড়জোড় চলছে। বিএনপি খেপে গিয়েছে ইউনূসের উপরে। ইউনূস বলছে আমরা ভোট করব 2026 সালেও করতে পারি, 26 সালের ফার্স্ট এবং 25 সালের লাস্ট, এরকম একটা ঘোষণা করেছিল ইউনূস। তারপরের থেকে কিন্তু বিএনপি লেগে পড়েছে ইউনূসের পিছনে। এই ইউনূস চাচার লুঙ্গি ধরে কিন্তু আরেক চাচারা টানাটানি শুরু করে দিয়েছে, ঠিক আছে। এখন সেই তোড়জোড় বাংলাদেশে চলাকালীন শুভেন্দু অধিকারী কিন্তু এই কথাটা আগেও জানিয়েছে যে শেখ হাসিনাই প্রধানমন্ত্রী, বৈধ প্রধানমন্ত্রী, শেখ হাসিনাই বাংলাদেশের হাল ধরতে চলেছে। এবং গতকালকেও কিন্তু সেই একই দাবি করলেন শুভেন্দু অধিকারী। এখন দর্শক, শুভেন্দু অধিকারী এমন একজন নেতা, তার এতটাই জনপ্রিয়, তার কথার এতটাই গুরুত্ব, বাংলাদেশের মিডিয়া কিন্তু, বাংলাদেশের হুজুর আমেলরা কিন্তু তাকে নিয়ে কটাক্ষ করতে শুরু করেছে অলরেডি, যে শুভেন্দু অধিকারী কেন বাংলাদেশের বিষয়ে নাক গলাবে। শুভেন্দু অধিকারী কে? ঠিক আছে, তার থেকে বড় বিষয় যেটা বললো, বাংলাদেশে স্ট্রাইক করতে হবে, বাংলাদেশকে হিট করতে হবে। এখন শুভেন্দুর অধিকারীর এই কথায় আগে যে বক্তব্যগুলো দিয়েছিলেন বাংলাদেশকে উপেক্ষা করে, বাংলাদেশকে সামনে রেখে, সেই কথার সেই বক্তব্যের পিছনে কিন্তু বাংলাদেশ খেপে গিয়েছে, শুভেন্দু অধিকারীর পিছনে লেগে পড়েছে, ঠিক আছে। আর আজ গতকালকে এই যে বক্তব্যটা দিলেন, যে কথাটা বললেন, বাংলাদেশকে হিট করতে হবে, হিট, বাংলাদেশকে স্ট্রাইক করতে হবে। এখন এটা শুনে ওই জিহাদি মৌলবাদীরা কি করে আর কি বলে আপনারা জানেন। এই কমেন্টস বক্সে দেখবেন, শুভেন্দু অধিকারীর যে কোনো চ্যানেলে দেখবেন, আপনি যে কোনো চ্যানেলে তার ভিডিও থাকুক না কেন, সেই কমেন্টস গুলো আপনারা একবার পড়ে দেখবেন যে তার সমর্থনে কত মানুষ আছে। আর তার পেছনে লেগেছে বাংলাদেশে জেহাদি মোল্লারা, ইউনূস চাচারা, ঠিক আছে। এখন এই যে হিট করব বলেছে, এই হিট করার পিছনে বা এই ভিডিও প্রকাশ্যে ভাইরাল হওয়ার পরে দেখি তারা কি বলে, দেখবো, ঠিক আছে। কারণ শেখ হাসিনা বাংলাদেশের হাল ধরতে চলেছে। বাংলাদেশের যারা এই জিহাদি পন্থীরা আছে, উগ্রপন্থীরা আছে, যারা জঙ্গি পন্থীরা আছে, তারা কিন্তু এইগুলোকে মেনে নেয় না। শেখ হাসিনার নামই তারা শুনতে পারে না এবং আবেদন করে ভারত সরকারের কাছে শেখ হাসিনাকে ফেরত পাঠাতে হবে আমাদের দেশে, আমরা শেখ হাসিনার বিচার করব। এবং শেখ হাসিনাও একটা বক্তব্য রেখেছিলেন, ভার্চুয়ালি একটা কল রেকর্ড ভাইরাল হয়েছিল, যে এই সব ঘটনা শোনার পরে যে শেখ হাসিনা হয়তো শুনেছেন যে শেখ হাসিনাকে ফেরত চাই, আমরা শেখ হাসিনার বিচার করব। এগুলো শেখ হাসিনা শোনার পরে একটা বক্তব্য দিয়েছিলেন যে তারা আমাদের বিচার করবে, আমরাই তাদের বিচার করব। দর্শক, কি হতে যাচ্ছে বাংলাদেশের পরিস্থিতি এখনো কিন্তু বলা যাচ্ছে না। আর শুভেন্দু অধিকারীর কথা কিন্তু একদম ফেলে দেওয়ার মতনও না, কারণ শুভেন্দু অধিকারী একজন বিরোধী দলনেতা এবং বিজেপি নেতা, এবং কেন্দ্রের কাছে কিন্তু তার একটা মানে ভারত সরকারের কাছে প্রধানমন্ত্রী মোদী এবং অমিত শাহ, এদের কাছে কিন্তু গ্রহণযোগ্যতা অনেক বেশি শুভেন্দু অধিকারী। কারণ সেই ব্যক্তি যদি এরকম একটা মন্তব্য করতে পারে, এটাকে বা এই যে কথাটা বলেছেন শুভেন্দু অধিকারী, এটা কিন্তু সাধারণ মানুষের কথা। এখন শুভেন্দু অধিকারী যে কথাটা বললেন, এর কিন্তু গুরুত্ব আছে। বললেন হয়তো আমার পার্সোনাল, কিন্তু এর কিন্তু গুরুত্ব আছে অনেক বেশি। তবে আমি আরেকটা জিনিস দেখাবো দর্শক, শুভেন্দু অধিকারী যে রোহিঙ্গা ধরা পড়ছে আমাদের দেশের, যে রোহিঙ্গা সারা দেশ জুড়ে একটা র্যাগিং চলছে, দিল্লি, মুম্বাই, হায়দ্রাবাদ, তারপরে হচ্ছে উড়িষ্যা, সব জায়গাতে, ত্রিপুরা, আসামে, কিন্তু আমাদের রাজ্যে কিন্তু এখনো কোনো
বা আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু এখনো কোনো হেলদোল নেই, কোথায় কি ধরা পড়ছে রোহিঙ্গা মোহিঙ্গা জঙ্গি করুক, অন্য রাজ্যের থেকে পুলিশ এসে আমাদের রাজ্যের থেকে জঙ্গি ধরে নিয়ে চলে যাচ্ছে, কাশ্মীর থেকে এসে, তারপরে ত্রিপুরা থেকে আসাম থেকে এসে জঙ্গি ধরে নিয়ে চলে যাচ্ছে, আর আমাদের মুখ্যমন্ত্রী নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে, নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। কারণ তাদের এই ভোট ব্যাংক এই জঙ্গিরা, মুখ্যমন্ত্রীর এই তোলাবাজির, এই তোলামূল পার্টির তো ভোট ব্যাংক হচ্ছে এই জঙ্গিরা। সেই মুখ্যমন্ত্রীর কিন্তু কোনো হেলদোল নেই, কিন্তু রোহিঙ্গা কোথায় কোথায় লুকিয়ে আছে, কিভাবে আছে, কোন এলাকায় আছে, শুভেন্দু কিন্তু একদম মানে জায়গা ধরে ধরে বলে দিলেন। দেখুন একবার, শুনুন সেই ভিডিও একবার। এবার বাংলার মালদার হবিপুর থেকে বাংলাদেশ সীমান্তে থেকে উদ্ধার হয়েছে 12টি চোরাই মোবাইল ফোন, নগদ টাকাও সেখান থেকে উদ্ধার হয়েছে, এবং এক ব্যক্তিও সেখান থেকে গ্রেপ্তার হয়েছে, 50,000 টাকাও তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে। আমরা বারে বারে বলেছি পশ্চিমবঙ্গে জঙ্গিদের আস্তানা। আপনি হবিবপুরে যাচ্ছেন কেন? আপনি কেন্নামারি অঞ্চলে চলে যান, সেখানে 3টে রোহিঙ্গা পরিবার আছে এই কেন্নামারি অঞ্চলে। নয়াচর থেকে তাদেরকে নিয়ে এসে তৃণমূলের নেতা বসিয়েছেন ফিশারি পাহারা দেওয়ার জন্য এইখানে, এখান থেকে 20 কিলোমিটার দূরে। শুনলেন আপনারা, রোহিঙ্গাদের কারা মদদ দিচ্ছে, কোন এলাকায় আছে, কিভাবে আছে, সব ডিটেলস কিন্তু শুভেন্দু অধিকারী বলে দিলেন। এখন আমাদের মুখ্যমন্ত্রী কি ব্যবস্থা নেবে? এই তোলামূল পার্টির যিনি চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি জঙ্গিদের শেল্টার দিচ্ছেন। জঙ্গিরা এসে দুটো দুটো বিধানসভায় তাদের ভোটার লিস্টে নাম তুলে দিচ্ছে। কোন রাজ্যে আমরা বাস করছি একবার ভাবুন। সারা দেশে একটা তল্লাশি চলছে, যেখানে বাংলাদেশি রোহিঙ্গা সব ধরা পড়ছে, আর আমাদের মুখ্যমন্ত্রী নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। দর্শক, এর ব্যাখ্যা আমি অনেকবার দিয়েছি, কারণ মুখ্যমন্ত্রীর এইসব নিয়ে কোনো মন্তব্য না করার কারণ আছে, সেটা তো আপনারা জানেন। ভোট ব্যাংক, এই বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে, সংখ্যালঘুদের উপরে এত অত্যাচার, প্রত্যেকদিন একটা নিউজ পাচ্ছি, একটা না একটা নিউজ পাচ্ছি। এই এখানে হিন্দুদের মেরে ফেলা হচ্ছে, ওখানে মন্দির ভাঙা হচ্ছে, বিষ খাইয়ে মারা হচ্ছে, পা ভেঙে দেওয়া হচ্ছে, হাত ভেঙে দেওয়া হচ্ছে, নানান ভাবে মেয়েদের টর্চার করা হচ্ছে। প্রত্যেকদিন কিছু না কিছু খবর বাংলাদেশ থেকে পাচ্ছি, যারা সংখ্যালঘু আছে তাদের উপর অত্যাচার হচ্ছে। আর আমাদের মুখ্যমন্ত্রী এগুলো চোখে দেখে না, চোখে দেখে না। চশমায় পাওয়ার নেই আমাদের মুখ্যমন্ত্রীর, পাওয়ার ঠিকই আছে, কিন্তু ওই ভোট ব্যাংক, একটা কমিউনিটির মানুষকে তোষণ করতে গিয়ে একটা কমিউনিটির মানুষকে এভাবে অবহেলা করা, তারা নির্যাতিত হচ্ছে, তাদের পাশে না দাঁড়িয়ে তার ওই 30% ভোট ব্যাংকের দিকে তাকিয়ে হিন্দুদের উপরে অত্যাচার, মুখ বন্ধ, মুখে কুলুপ পেটে রয়েছেন। আর তার নেতা মন্ত্রী যারা আছেন, মুসলিম নেতা মন্ত্রী ফিরহাদ হাকিম, যেটা পাকিস্তানের জঙ্গি বলবো আমি তাকে, পাকিস্তানি জঙ্গি বলবো ফিরহাদ হাকিমকে আমি। আরেকটা আছেন শওকত মোল্লা, তারপর হচ্ছে হুমায়ুন কবির, সিদ্দিকুল্লাহ চৌধুরী। এরা কারা? এরা পাকিস্তানের মদদ দেয়, পাকিস্তানকে মিনি পাকিস্তান বানাতে চায় এরা, কলকাতাটাকে। তারা বাংলাদেশের পাশে দাঁড়িয়েছেন, আর মুখ্যমন্ত্রী মুখোশ খুলে বা মুখোশ পরে হিন্দুদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন। এটা বাংলার মানুষ, হিন্দুরা ধরে ফেলেছে, হিন্দুরা এটা ধরে ফেলেছে। আর আপনার ওই ড্রামায় আর কাজ হতো না। মুখ্যমন্ত্রীকে বলছি, আপনার ওই ড্রামা করায় আর কাজ হতো না, কাজ হবে না আর। দর্শক কি বলবেন? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস বক্সে, এবং নজর রাখবেন ডিজিটাল টিভিতে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।